আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে এনসিপির সঙ্গে আপনি আর থাকতে পারবেন না, বা এনসিপির রাজনীতিটার সাথে আপনি আর একমত নন? এটা ভাইস ভার্সাও হতে পারে। এনসিপিও হয়তো বুঝতে পারে যে আপনাকে নিয়ে আর রাজনৈতিক পথে আগানো সম্ভব না, বা রাজনীতি করা সম্ভব না। সেটা আপনি ঠিক কখন বুঝতে পারলেন? না, এরকম না বিষয়টা যে এনসিপি আমাকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছে না, বরং তারা এখনো চাচ্ছে যে আমি যাতে তাদের সাথে যুক্ত হই। কিন্তু এনসিপির যে জামাতের সাথে যাওয়ার প্রশ্নটা, এটা আমি মনে করি যে আমরা যখন নামছি ঠিক গভর্নমেন্টে 10 ডিসেম্বর, 11 ডিসেম্বর হুম। আমরা নেমে গেছি। হুম। তো এর আগে থেকেই এটা মনে হচ্ছিল যে আসলে এনসিপি হয়তো জামাতের দিকেই যাবে। তখন থেকেই বা এনসিপি জামাতের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ হচ্ছে বিএনপি সাথে আলোচনা তারা যতটুকু এগোতে চাইছে ওইটা ফলপ্রসূ হয় নাই। ফলে তাদের জন্য অপশন ছিল দুইটা, একটা হচ্ছে আমার সাজেশন ছিল, হুম। ফর রেকর্ড আমার হুম। সাজেশন ছিল যে অভ্যুত্থানের পক্ষে যতগুলো মানে বিকল্প রাজনৈতিক শক্তি আছে, গণ অধিকার, এবি পার্টি, আপ বাংলাদেশ, হুম। ইফ পসিবল, হুম। তারপর হচ্ছে আরো যারা আছে খণ্ডিত ভাবে বিভিন্ন অঞ্চলে কাজ করে, তাদের সবাইকে এনে একটা একটা কমন ভাবে একটা জায়গায় নিয়ে আসা। ওইটার জন্য আমি বারবার তাদের পরামর্শ দিচ্ছি এবং তাদেরকে বলার চেষ্টা করছি যে এটা যেহেতু বিএনপির সাথে যাওয়া হচ্ছে না, যা আমাদের সাথে যাওয়ার হচ্ছে এটা বেটার, যে একটা বিগ আমব্রেলা, জুলাই আমব্রেলা, ওটার নিচে সবাই আসবে এবং ওইটা একটা থার্ড অল্টারনেটিভ হিসেবে মানুষের সামনে থাকবে। তো ওইটা কার্যকর করা যায় নাই সার্বিকভাবে বিভিন্ন রকম জটিলতার কারণে। তিনটা ত্রিদলীয় জোট হয়েছে, সেটা পরে দেখা গেল যে এই জোটটা বিস্তৃত হওয়ার কথা ছিল। জোটটা থেকে যারা রাজনৈতিক দলগুলো করছেন তাদের মার্জারের কথা ছিল, তারা একটা মঞ্চে চলে আসবেন। সেই স্বপ্ন আমাদের ছিল যে শেষ কয়েকদিন, কিন্তু ওইটাও যখন ব্যর্থ হইলো এবং নুরুল হক নূর ভাইরা হুম। আলোচনা যখন এই আলোচনাটা যখন ফলপ্রসূ না হলো, তখন ওনারা তো চলে গেলেন বিএনপির সাথে জোটে, তো ওনারা অংশীদার হইলেন এবং এখন তো বাস্তবতাটা এখন যেভাবে আছে ওই রকমই আছে। জনাব আলম, আমি তো ওইটা একটা বেটার অপশন ছিল, জনাব আলম ওই আপনার কথা, অপশনটা। জনাব আলম হুম। আমি আপনার কথা থেকে একটু যদি আপনি পরিষ্কার করেন যে আপনি আসলে 10 তারিখ, আপনি ঠিকই বলছেন যে 10 ডিসেম্বর আপনারা ক্ষমতা থেকে সরলেন, মানে উপদেষ্টা পথে পদত্যাগ করলেন। 11 ডিসেম্বর বা 12 ডিসেম্বর হচ্ছে জনাব শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো রাজপথে। আম, ওই সময়ের মধ্যে থেকে আবার একটা জামাত ইসলামের সাথে জোটের কথা বলা হলো। তো আমি যদি একটু টাইমলাইনটা আপনি বুঝতে চেষ্টা করি, আপনার পরামর্শ সবাই চান, আমি যারা দেখি জুলাই আন্দোলনে যারা ছিলেন তারা আপনার সাথে পরামর্শ করেন, আপনাকে বুঝতে চান। তো সেই ক্ষেত্রে আপনি বিএনপির সাথে জোট হলে আপনি কি এনসিপি রাজনীতির সাথে থাকতেন? সেটা আমার মনে হয় যে বিএনপির সাথে জোটের বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে মোর মানে বেটার দেন বিএনপি, জামাত, এনসিপি, ওকে। এনসিপি অ্যালায়েন্স। ওকে। বাট ওকে, বিএনপির সাথে জোটের ক্ষেত্রেও অনেকগুলো বিষয় ছিল হুম। যে বিএনপি আসলে যে সংস্কারের ব্যাপারে যে স্কেপটিসিজমটা হুম। আছে মানুষের মধ্যে হুম। মনে, যে হুম। বিএনপির ব্যাপারে বিএনপি আসলে সংস্কারগুলো করবে কি করবে না। হুম। তো অনেকগুলো বিষয় যেগুলো হচ্ছে নীতিগত পলিসিগত বিষয়, মানে সেগুলো যাতে বিএনপির মানে সাথে বোঝাপড়া হয়ে আমি একটু যদি বুঝতে যাওয়া যায়, আমি একটু সেটা বুঝতে যদি যেতেই হয়, জোটে যেতে হলে জামাতের সাথে। হ্যাঁ, আমি একটু এই জায়গাটি আমি একটু বুঝতে যেতেছি যে আমি এই জায়গাটাতে একটু বুঝতে যেতেছি যে আপনার শুধু জামায়াতের সাথে যাওয়ার ব্যাপারেই যে রিজার্ভেশনটা, সেই রিজার্ভেশনটা কেন ছিল? মানে আপনি বিএনপির সাথে জোটের ব্যাপারে আমরা শুনেছি যে আপনার আপত্তি ছিল না। আপনি তো নিজের মুখে এখন বললেন যে আপনি এটাকে বেটার মনে করেন। আপনি মনে করছেন যে আপ বা গণপরিষদের সাথেও যদি আপনাদের একটা জোট হইতো, যে তৃতীয় জোট ছিল, শুধু জামায়াতের ব্যাপারে আপনার রিজার্ভেশন কেন যেন মাহফুজ আলম? মানে এইটার কি কোনো ব্যাখ্যা আছে? এটা কি আপনার ব্যক্তিগত কোনো আহ, ব্যক্তিগত বিষয় না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি, পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, তো এটা আসলে ব্যক্তিগত বিষয় না, জামাতের সাথে যাওয়ার বিষয়টা আসলে জামাতের সাথে যাওয়া এবং জামাতের সাথে আন্দোলন করা, এটা যদি আমি যদি ব্যক্তিগত বিরোধী হইতাম তাহলে আমি অভ্যুত্থানের সময় জামাতের সাথে ওই সময় যোগাযোগ ছিল না, ওই সময় শিবিরে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ ছিল, তাদের সাথে কথা বলে আমরা কোঅর্ডিনেট করে অভ্যুত্থানের কাজটা করতাম না। ফলে এটা ব্যক্তিগত বিষয় নয়, বরং এটা হচ্ছে যে রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশে এখন প্রবেশ করছে, সেখানে হচ্ছে এনসিপি কে মানুষ দেখতে চায় একটা থার্ড অপশন আকারে, যে বিএনপি, জামাত অথবা পুরাতন যারা রাজনৈতিক দল আছে এর বাইরে একটা অপশন থাকবে। এখন অপশন যদি থাকে তাহলে জামাতের চেয়ে কেন বিএনপি বেটার অপশন?
বিএনপি বেটার অপশন এই জন্য যে বিএনপি অনেক ক্ষেত্রেই বেটার অপশন না হওয়ার একটা কথা তো এনসিপির লোকরা বারবার বলার চেষ্টা করছে, কিন্তু একটা জিনিস হচ্ছে যে আদর্শিকভাবে জামাতের যেই এন্ট্রেন্সমেন্ট এবং যে ধরনের আহ, মানে এক ধরনের সুযোগ আছে যে মানে আদর্শিকভাবে ইনফিলট্রেট করার, সেই সুযোগ বিএনপির নেই। ফলে আপনি যেই অভ্যুত্থানে যে শক্তি যে এনসিপি, এটাকে যদি আপনি দেখেন যে একটা জামাতের সাথে জোটটা বলার চেষ্টা করা হচ্ছে আদর্শিক জোট না, হুম, কিন্তু জামাতের সাথে জোটটা আদর্শিক না হইলেও জামাতের সাথে যখন এটা সার্বিকভাবে যখন আপনি দেখবেন, তখন দেখবেন যে জামাতের সাথে জোটটা আদর্শিক দিকে রূপান্তরিত হওয়া শুরু করবে। কারণ জামাতের ওই আদর্শিক শক্তিটা আছে, হুম, সেটা ভালো খারাপ সেটা তর্ক আমরা করতে পারি, সেটার ক্রিটিক আমরা হুম, করতে পারি, কিন্তু জামাতের ওই আদর্শিক শক্তি আছে যে তার সাথে যারা জোটে যাবে তাদেরকে আহ তাদের মধ্যে প্রবেশ করা, তাদের মধ্যে কাজ করা, তাদের যেই দাওয়াতি কাজ বলে, এর মাধ্যমে মানে এক ধরনের মানে এই নতুন যে তরুণ যে শক্তি আছে এই শক্তিকে প্রভাবিত করার মতো আদর্শিক শক্তি জামাতের আছে। হুম, ফলে এখানে জোটটা বিএনপির সাথে জোটটা হচ্ছে জোট মানে অ্যালায়েন্স ফর কনভিনিয়েন্স। হুম। হ্যাঁ ঠিক আছে, আমরা আছি, আমরা যেহেতু এখন আলাদাভাবে দাঁড়াতে পারতেছি না, আমরা যাচ্ছি। হ্যাঁ, কিন্তু জামাতের সাথে জোটটা মোর যেটা দেখাও হবে সেটা হচ্ছে আদর্শিক ভাবে, ওকে, এবং যেটা মাঠে যাবো সেটাও আদর্শিক ভাবে হবে। হম। মানে এইটা নিজেদেরকে বিলোপ করে দেওয়ার এবং একটা মানে এনসিপি বিলুপ্ত হয়ে যাওয়ার মানে জামাতের মধ্যে জামাত যেহেতু ইনফিল্ট্রেশন শব্দটা আপনি ব্যবহার করতেছেন, তার মানে জামায়াতের ক্ষেত্রে জামায়াতের সঙ্গে গেলে আসলে এনসিপির আলাদা চরিত্র আলাদা পরিচয় বজায় রাখা মুশকিল হবে বলে আপনি মনে করতেছেন বা মনে করছিলেন? হ্যাঁ এটা, হ্যাঁ এটা আমি মনে করছি এবং এখনো মনে করি যে জি। জামাতের এই শক্তি আছে। জামাতের আমি কোনো সমালোচনা করতেছি না, বরং জামাতের হুম, শক্তির আমি মানে শক্তির প্রতি সম্মান দেখাচ্ছি যে ওদের ওই হ্যাঁ, শক্তিটা আছে, এবং ওরা জোট করার ক্ষেত্রে এখন তো সবাই বিএনপি জোটের কথা বলে, হুম, কিন্তু জোটের ইতিহাসটা হচ্ছে আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, যেটা জামাত হুম, করছিল 1979 সালে হুম, হুম, শহীদ প্রেসিডেন্ট হুম, জিয়াউর রহমান সাহেবের আমলে। তো ওই ওই সময় আপনি যদি দেখেন, ওই সময় থেকে শুরু করে জামাতের জোটের ইতিহাস হচ্ছে জামাত আদর্শিকভাবে অনুপ্রাণিত, প্রভাবিত, অনুপ্রবেশ সব অর্থেই হুম, জামাতের ওই শক্তি আছে। এবং এখন তো জামাত আরো হুম। বেশি শক্তিশালী, আরো বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে দিনকে দিন। ফলে আমি মনে করি যে এনসিপি যে এই যে বললেন যে তার মানে শব্দটা ক্যারেক্টার, তার এটা একটা ক্যারেক্টার, জি, একটা চরিত্র দাঁড়ানো, এটা জি। এটা বাধাগ্রস্ত হচ্ছে বা হবে, কিন্তু বিএনপি থেকে এনসিপি কে আলাদা যে কোনো দিনই মানুষ করতে পারবে বা করতে পারতো, তার মানে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে প্রশ্নটা ন্যায়ের না, মানে জামায়াত ন্যায় করতেছে না বিএনপি ন্যায় করতেছে সেটা না। মানে প্রশ্নটা হচ্ছে পরিচয়ের সংকটের। আমরা কি এভাবে বলতে পারি যে ধরেন আপনি তো বিএনপি এবং জামায়াতের মধ্যে ন্যায় না, ভিত্তিক ন্যায়ের জায়গা থেকে বিএনপিকে আগায় রাখতেছেন না, আপনি আপনার পরিচয়টা যেখানে সবচেয়ে ভালো থাকবে সেইটার গুরুত্ব দিচ্ছেন। এটা কি মানে আপনি জেনে বুঝেই এটা করতেছেন? না, আমি পরিচয় শব্দটা ইউজ করবো না, আইডেন্টিটি না, এটা বলে হ্যাঁ, আমি বলছি ক্যারেক্টার, আচ্ছা, চরিত্রের জায়গাটা। আপনি আচ্ছা, রাজনৈতিক চরিত্র, বাংলাদেশের চরিত্র মানে কি, আপনি কি বাংলাদেশের নাম না বলে বলি, অন্য 5টা রাজনৈতিক দলকে চরিত্র আকারে চিনেন যে এরা ম্যাটার করে হুম, বাংলাদেশের রাজনীতিতে? হুম, ওদের কোনো স্পেসিফিক চরিত্র আছে না, হুম, কিন্তু এনসিপির একটা স্পষ্ট চরিত্র থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল। এনসিপির একটা মানে একটা ওই লেজিটিমেসি, যে লেজিটিমেসি এনসিপি এখনো হারায় নাই যতই হুম, অভিযোগ থাকুক। হুম, কিন্তু এনসিপি বলতে জুলাইয়ের যে হুম, ফোর্স, হুম, ওরা হুম, হারায় নাই এখনো। হুম, 71 এর ক্ষেত্রে বলতে পারি, 90s এর ক্ষেত্রে বলতে পারি, কিন্তু ওরা তো একবারে তাজা একটা শক্তি। হুম, ফলে ওরা যে লেজিটিমেসি নিয়ে আসতেছে, একটা ক্যারেক্টার নিয়ে আসছে, একটা নতুন হুম। পলিটিক্যাল কথা বলছে, নতুন পলিটিক্যাল বন্দোবস্তের কথা বলছে, এগুলো সহকারে ওরা চাইলে এই ক্যারেক্টারটা ওরা ডেভেলপ করতে পারতো, যেটা জামাতের সাথে গেলে ওই ক্যারেক্টারটা কম্প্রোমাইজ হবে, নতুন বিএনপির সাথে গেলে পলিটিক্যাল এটা অতটা বন্দোবস্ত যে শব্দগুলি আমরা আপনার কাছ থেকে পুরো শুনছি, বিএনপির সাথে গেলে এই বন্দোবস্ত আর পলিটিক্যাল বন্দোবস্ত দুইটা আরো বেশি করে হারায় যেত না? আপনারা পরিবারতন্ত্রের কথা বলছেন, আপনারা বলছেন যে একটা জায়গা থেকে গণতান্ত্রিকভাবে উত্থানের কথা, বিএনপির সাথে গেলে তো এটা আরো বেশি হারাইতো, ইজন্ট ইট? না, সেটা আমি তো বললাম, সেটা হ্যাঁ, বিএনপির সাথে যাওয়া, জামাতের সাথে যাওয়া প্রশ্নটা তখনই আসে যখন আপনি আলাদাভাবে দাঁড়াইতে পারতেছেন না। হ্যাঁ, এটা তো ধরে নেওয়া নাই, গিভেন না। ওকে, বরং জুলাই পদযাত্রার পরে এনসিপির সম্ভাবনা ছিল 100-র উপরে আসনে হুম, তারা মানুষের সাপোর্ট পাওয়ার সে সম্ভাবনা ছিল। হুম, মানুষ এক সময় তো মানুষ ভাবছে যে বিএনপি জামাতকে ছাত্ররা তো আবার ক্ষমতায় আসতেছে। হুম, সো ওই যে ওখান থেকে যে যে মানে একবারে গড়িয়ে গড়িয়ে আজকে এই পর্যন্ত আসা, সেই আমি তো বললাম এই পুরা যাত্রাটা এখানে বাধ্য হয়ে যখন আপনি বিএনপি জামাতে যাচ্ছেন, আমি বলছি ওখানে আপনি দেখবেন কি, আপনি দীর্ঘমেয়াদী যদি রাজনীতি করেন আপনি দেখবেন আপনার চরিত্রটা বজায় থাকতেছে কিনা, আপনি যে হুম, মিশনের কথা বলতেছেন ওটা বজায় থাকতেছে কিনা। এবং ওখানে আপনি ধরেন না, আপনি বিএনপি যদি যেই যেগুলোর জন্য আপনি বিএনপি সমালোচনা করেন সেইগুলোর জন্য আপনি বিএনপি সমালোচনা করতে পারেন। জামাতের সমালোচনা আজকে বাংলাদেশে কি হচ্ছে? জামাতের কোনো স্পষ্ট সমালোচনা বাংলাদেশে কেউ করতে পারতেছে না। আমি হুম, কারো নাম না ধরেই বলি, হুম, সেটা সম্ভব হচ্ছে না, কারণ জামাত ইডিওলজিক্যালি
যে কথাগুলো বলে সেই কথাগুলো আপনি বললেই ইসলামের টেরেনে আপনি ঢুকে পড়বেন। না আবার না, ইসলামের এটার আরেকটা টেরেনে কারণ আছে, এটা সমালোচনা না করার আরেকটা কারণ আছে, জামায়াত তো কখনো ক্ষমতায় আসে নাই, জামায়াতের তো আমরা কোনো কিছুর জন্য দায়ী করতে পারছি না। আওয়ামী লীগকে আমরা 15 বছরের জন্য দায়ী করতে পারছি সরাসরি, কারণ আমরা একদম নম্বর ধরে ধরে আমরা বলে দিতে পারবো আওয়ামী লীগ এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে। বিএনপির ক্ষেত্রে এটা সম্ভব, যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। জামায়াত তো রাষ্ট্র ক্ষমতায় কখনো ছিল না, আপনি তো তার এত প্রবল সমালোচনা আপনি কিভাবে করবেন? করতে পারবেন না তো বিএনপির মতো করে বা না না, জামাতের প্রবল সমালোচনা করার কথা আমি বলতেছি না। জামাতের পলিসি ক্রিটিক আজকে পর্যন্ত কেউ করলো? জামাতের জামাতের ইকোনমিক পলিসিটা কি? এটা এটার পলিসির নামটা কি? এটা কি ইসলামিক ইকোনমিক্স? এটা কি মিক্সড ইকোনমি? নাকি এটা হচ্ছে একটা সোশ্যাল ডেমোক্রেট ইকোনমি? ওয়েলফেয়ার স্টেট বলা, সোশ্যাল ডেমোক্রেটিক ইকোনমি নিয়ে না বলা, এই যে দ্বৈততা, এই যে এক ধরনের মানে এক ধরনের অস্পষ্টতা, এটা নিয়ে কেউ আজ পর্যন্ত কথা বলছে? জামাতের কেন আপনি বলতে হবে জামাত ক্ষমতায় থাকলে ক্ষমতার বিরোধিতা করতে হবে? আমি প্রত্যেকটা দলের আদর্শ, পজিশন, পলিসি এগুলো নিয়ে কথা বলতে পারবেন না? আপনার কেন ব্যক্তি আক্রমণ করতে হবে যে এইরকম ওই রকম, না, এই দুর্নীতি করছে, ও ব্যক্তি দুর্নীতি আক্রমণ করছে? করার কিন্তু কথা আমি বলতেছি না। আপনি যেটা জামায়াতের পলিসির সংকট বলতেছেন, সেটা জামায়াতের অবস্থানগত কিছুটা গ্রে এরিয়া আসে, কিন্তু জামায়াত কিন্তু কিছু ক্ষেত্রে স্পষ্ট তাদের কাজের ক্ষেত্রেও সেটা তার প্রমাণ দিছে। সেই প্রমাণটা হইল যে তারা আসলে খুব পারিবারিক উপায়ে তাদের দলের প্রধান নির্বাচন করতেছে না, এটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতেছে। তারা কিন্তু দলের ভিতরে সেটা গণতন্ত্রটা আপনি শিওর? হ্যাঁ সেটা আপনি শিওর? না, আমি তো শফিকুর রহমানের সাথে গোলাম আজমের সম্পর্ক আছে কিনা আমি তো দেখতে পাই না তো। না মানে গণতন্ত্র যেই বললেন, পার্টি ইন্টার পার্টি ডেমোক্রেসি, এটা আপনি শিওর? আমার কাছে মনে হয় এটা কিছুটা পোপের মতো তারা এটা করে, মানে এইটাও এক ধরনের ডেমোক্রেসি, বাকিটা তার আমরা দেখতেই পাই না, আমি তার ভিতরে কাজ করি নাই। আপনি নিশ্চয়ই শিওর, আপনি নিশ্চয়ই বলবেন। তবে আমরা জামাত ইসলামী এবং অন্যান্য জিনিস নিয়ে আরো অনেক কথা বলবো, কিন্তু আপনাকে পেয়েছে, আপনাকে তো আমার অনেকগুলি প্রসঙ্গে কথা বলতে হবে, সেই জন্য আমি একটু আপনাকে একটু আগাই, জামাত ইসলামের পর থেকে একটু আগাই, কারণ অনেকগুলি বিষয় নিয়ে একটু কথা বলতে হবে। সেটা হলো যে আপনার কি এই কথা কখনো মনে হয়েছে যে ক্লিন্টন ফাউন্ডেশনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে নিয়ে গেলেন এবং সবার সামনে পরিচয় করে দিলেন, যে অনেকেই ভাবেন যে জুলাই আন্দোলনটা আসলে এমনি এমনি হয়েছে, এটার পিছনে কোনো একটা ডিজাইন ছিল না, একটা মেটিকুলাস ডিজাইন এবং মাস্টারমাইন্ড জাতীয় শব্দ তিনি ব্যবহার করেন, এবং বর্তমানে যিনি প্রেস সচিব আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনিও আসলে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে এখানের মধ্যে আমার একটা লাইন, আপনার একটা লাইন আমার খুব মনে আছে, এটা আমার কাছে খুব স্ট্রাইকিং লাইন মনে হয়। আর সেই লাইনটা হচ্ছে জুলাইয়ের পর আপনাকে যখন প্রশ্ন করা ছিল আপনি এখন কি করবেন, আপনি বলছিলেন যে আমি ঘুমাবো। তখন বাংলাদেশের মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদের কাছে কিন্তু আপনার অবস্থান এবং যারা জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের সবার অবস্থান হচ্ছে এক একজন জাতীয় বীরের। আপনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, আপনি জানেন যে জাতীয় বীরের মর্যাদা মানে পাওয়া। তো সেই জায়গায় কি আপনার কাছে এটা মনে হয় যে আপনাকে যখন সিঙ্গেল আউট করা হলো, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যে আপনাকে মাস্টারমাইন্ড বললেন বা বললেন যে এটা মেটিকুলাস ডিজাইনটা ওর করা, এরকম একটা ধারণা যখন দিলেন, শফিক সাহেব যখন আপনার এরকম একটা ইন্টারভিউ নিলেন, মানে এইটা কি আপনার পলিটিক্যালি হেল্প করলো নাকি আপনাকে আরেকটু আইসোলেটেড করলো? কি মনে হয় আপনার, জানাব মাহফুজ আলম? আমার অনেক কথা তো আপনি বললেন, কিন্তু আমার যেটা আমি মনে হচ্ছে যে আমি আসলে আমার কাজটা করছি। আমি আসলে সিঙ্গেল আউট হইতে চাই নাই, কেউ আমাকে করুক এটাও চাই নাই। অবশ্যই এটা আমার পলিটিক্যাল জার্নিকে অনেক ক্ষেত্রেই আমাকে বাধাগ্রস্ত করছে, কারণ হচ্ছে তখন মানুষ একটা কমন টার্গেট পেয়ে গেছে যে যার উপরে সব দোষ চাপাই দেওয়া যায়, যে নন্দ ঘোষ স্যার যেভাবে হচ্ছে পুরা দুনিয়াতে সফর করেন এবং যেভাবে তরুণদেরকে পরিচয় করাই দেন, এটা কোনোভাবে আমি জানতামও না। আমি ক্লিন্টন প্রোগ্রামে আমি হবে প্রথমেই হচ্ছে ওই যে একজন ছেলে উঠে চলে গেল, সে তো একটা পুজো একটা জায়গাতে আমি যে ডাক পাবো এটাও আমি জানতাম না। এবং আমি কথাগুলো বলতেছেন, পুরো বর্ণনাটা দিচ্ছেন, তখন এই কথাটা বললেন। এবং স্যার যেভাবে গত তার জীবদ্দশায় আপনারা জানেন উনি তরুণদেরকে সামনে নিয়ে আসতে চান, উপস্থাপন করা হয়েছে যে ওকে হি ইজ দ্য অনলি ওয়ান এবং সেই একমাত্র সবকিছু করে ফেলছে। দ্যাট ওয়াজ নট মি অ্যাকচুয়ালি। স্যার আগে পরে বক্তৃতাও দেখতে পারেন, স্যার তো এলিভেট করতে চায় যে কাউরে, কিন্তু এই এলিভেশনটা মানে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে এলিভেশন আর বাংলাদেশের রাজনৈতিক যে অনেকগুলো কমপ্লেক্সিটির মধ্যে, সেটা অবশ্যই এটা অন্য একটা ভিন্ন মিনিং দাঁড়ানো হয়েছে এবং আমাকে তো এটা ভুগতে হয়েছে অবশ্যই। আহ, মাহফুজ আলম এখনও ওনার সরকারি বাসায় আছেন, সরকারি বাসভবনে। এই সরকারি বাসভবনগুলি একটু পুরনো হওয়ার কারণে এটার মানে এটার যে রিসিপশন, সেই রিসিপশনটা একটু খারাপ। আমরা দর্শকদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা আশা করবো যে রিসিপশনটা একটু ভালো হবে। আবির ভাই, আমি একটু আপনাকে একটু চেষ্টা করতে বলি যে এটা যাতে একটু রিসিপশনটা ভালো হয়। মাহফুজ সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা করার আগে আমাদের একজন দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। সেই দর্শক
হ্যাঁ, সেই দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। দর্শকের মতামতটা খুঁজতেছি আসলে। আবার হ্যাঁ, মাহফুজ কিছু বলতেছিলেন? না না, ওকে। না, এই এত লোকেশন চেঞ্জ করলে আরেকটা হইলে সেটা আগে করা উচিত ছিল আমির ভাই। তো অনুষ্ঠানের মাঝখানে এটা লোকেশন চেঞ্জ করতে হবে না, এটা ওকে, মধ্যে তা রাখেন। ইউ হ্যাভ টু ডু ইট লাইক যখন এটা শুরু হয় না তখন। আমি যেটা দেবাশিস দাস উনি বলতেছেন যে খালেদ সাহেব আগে কিন্তু আপনাকে সম্মান করতাম, এখন ইচ্ছা হয় না সম্মান করতে। যাই হোক, আমি জানি না মানে জামায়াতের উনি 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 কি প্রসঙ্গে এটা বললেন। আমি যেটা দেখি আর কি, যারা মাহফুজ আলম, আমি যেটা দেখি যে আপনি এটার মধ্যে বলতেছিলেন যে আপনার পলিটিক্যাল জার্নিটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এর মধ্যে থেকে হচ্ছে যে পলিটিক্যাল জার্নিটা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ যে কোনো ব্যর্থতা, এটা সরকারের ব্যর্থতা হোক, এনসিপির ব্যর্থতা হোক, সাধারণ একটা মবকে কন্ট্রোল করতে না পারা হোক, সেইটার জন্য আসলে দায়টা আপনার উপর যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এই আন্দোলনের একজন মানে পেছনে থাকা, যিনি এই পুরো আন্দোলনটার অর্কেস্ট্রার একটা কন্ডাক্টরের ভূমিকা নিচ্ছেন, তার কথা বলছেন। কিন্তু আপনি তথ্যমন্ত্রী হওয়ার পরও বা নাহিদ সাহেব তথ্যমন্ত্রী থাকার পরও আমরা দেখলাম ইউনূস সাহেবের মুখপাত্র হিসেবে কাজ করতেছেন একজন প্রেস সচিব। এই যে আগে আমরা দেখতাম কিন্তু তথ্যমন্ত্রীরা সরকারের এটার দায়িত্ব নিলেন, এই যে আপনাদের হাত থেকে যে মাইকটা নিয়ে নেওয়া হলো বা মাইকটা যে আপনাদের হাতে থাকলো না, এটার কারণ কি বলে আপনি মনে করেন? আমি তো প্রথম থেকেই মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা তাকে চাকরি দিয়েছেন এটা উনি বলেন, নিয়োগ দিয়েছেন এটা উনি বলেন, কিন্তু প্রথম থেকেই উনার অবস্থান আপনাদের বিপক্ষে ছিল। কারণ আপনি যেটা বললেন সেটার সাথে আমি একমত। আপনাকে টার্গেট করা হয়েছে, কিছু ক্ষেত্রে নাহিদ সাহেবকে টার্গেট করা হয়েছে, আসিফ সাহেবকে টার্গেট করা হয়েছে, কিন্তু মাইক্রোফোনটা দেওয়া হয়েছে হচ্ছে উনার পছন্দের প্রেস সেক্রেটারির কাছে। আপনার কাছে কিরকম মনে হয়? যেমন আমি আরেকটা ছোট কথা বলি, সকল দায় দায়িত্ব আপনাদের উপরে পড়তেছিল কিন্তু, কারণ এই সরকার আপনারা বসাইছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, কিন্তু আপনাদের কন্ট্রোলে অনেক কিছু ছিল না, যেটা আপনাদের কথা আমরা বুঝতে পারি পরে। জানা মাহফুজ আলম। সেটা অলরেডি অনেক দেরি হয়ে গেছে, বাট আমি শফিক ভাইয়ের যে বিষয়টা আমি মনে করি কম্পিটেন্সির ইস্যু। হ্যাঁ, মানে উনি তো যেহেতু মিডিয়াতে ছিলেন, এতদিন দায়িত্ব পালন করছেন, এটা কম্পিটেন্সির কারণে উনি নিজেই যেহেতু এটাকে স্যারের বক্তব্যগুলো বা গভর্নমেন্টের পজিশন গুলো বলার চেষ্টা করছেন। আমি অনেক দিন বলছি, আমি কিন্তু যখন স্যারের অফিসে ছিলাম আমি কিন্তু মানে আমার মনে হয় যে কয়েক সপ্তাহ আমি নিজে ব্রিফ করতাম এই যে ফরেন সার্ভিস একাডেমিতে। সো ইভেন তথ্যমন্ত্রী হওয়ার পর আবার ব্রিফ করিনি। সো ইট ইজ নট অ্যাবাউট যে কে বলতেছে স্যারের পক্ষ থেকে বা গভর্নমেন্টের পক্ষ থেকে। ইট ওয়াজ অ্যাবাউট কম্পিটেন্সি, ইট ওয়াজ অ্যাবাউট যে আর্জেন্সি, যে এখন একটা বক্তব্য দেওয়া দরকার, কাকে দিয়ে বক্তব্যটা দেওয়ানো যায়। তখন এটা একটা রেওয়াজের মধ্যে হয়ে গেছে যে শফিক ভাই উইল টেক দ্য লিড এবং হি উইল টেল দ্য স্টোরিজ। সো এটা আমরা এইভাবে নিছি। সেকেন্ড যেটা বললেন যে গভর্নমেন্টের দায়িত্বের বিষয়টা, আমি মনে করি এটা সার্টেইন। গভর্নমেন্টে আসলে ছাত্র উপদেষ্টাদের ব্যাপারে যেই পরিমাণ এক্সক্লুসিভলি ছাত্র উপদেষ্টাদেরকে ধরা হয়েছে এবং তাদেরকে সবকিছুর জন্য দায়ী করা হয়েছে, কিন্তু গভর্নমেন্টের অন্যান্য অ্যাডভাইজারদের বিষয়ে বা পুরা ইকোসিস্টেমটা কেমনে চলে সেই বিষয়ে মানুষ খুব খুব রিসেন্টলি বোঝা শুরু করছে যে আসলে এটা কেমনে চলছে গত 1.5 বছর। হ্যাঁ, সো আমি মনে করি মানুষকে বুঝতে দেওয়া উচিত, আমার বলা উচিত না এখনো। হ্যাঁ, মানুষকে বুঝতে দেওয়া উচিত, আসলে ধীরে ধীরে যখন আনফাল্ড হবে, বোঝা শুরু করবে মানুষ। অনেক গালি খাইছি আমি, আমি আরো কিছুদিন খাইতে চাই, সমস্যা নাই। বাট যখন মানুষ বুঝবে, দে উইল ফিল সরি ফর আস। না, কিন্তু আমি এখানে 2-3টা প্রশ্ন করতে চাই, তার আগেও একটু দর্শকদের একটা মতামত। বায়ার্ন মিউনিক 6347 কি খালেদ ভাই, মাহফুজ সামনে আর আপনার ভয়েস নরম, অন্য কারোর সাথে থাকলে তো চিল্লায় বলে আমি এটা জিগাই, মাহফুজরা ওইটা বলে, এইসব দ্বিচারী স্বভাব অনেকের সাথে আছে, আপনার মানুষ হন। চেষ্টা করতেছি ভাই মানুষ হতে। আমি যেটা বলতেছিলাম যে আপনি দায়িত্বের শেষ দিকে এসে কিন্তু এই কথা বলছেন যে আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি স্পষ্ট করে বলছেন শেষ 4 মাস আপনাকে কাজই করতে দেওয়া হয়নি। আমি এটার সাথে লাগা আরও বলি, আপনি গভর্নমেন্টকে এখনও সেভ করতে চাইতেছেন বা গভর্নমেন্টের নিয়ে এখন কথা বলতেছেন, কিন্তু দেখেন আপনি যখন বিদেশে আক্রান্ত হয়েছিলেন তখন এর তীব্র প্রতিবাদ করছিলেন কিন্তু এনসিপি নেতা নাহিদ ইসলাম, তিনি তখন অভিযোগ করেছেন সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে হত্যার সম্মতি তৈরি করা হয়েছে। আপনি এই বক্তব্যটা ভিন্নমত পোষণ করছেন, এরকম আমরা শুনি নাই। আমরা কিন্তু স্পষ্ট এইটার মধ্যে দেখতে পাচ্ছি যে আপনারা এক ধরনের উপদেষ্টা ছিলেন আর অন্যরা অন্য ধরনের উপদেষ্টা ছিল। আমি আপনার কথা বলতেছি না, আপনার অন্য যে 2 উপদেষ্টা ছাত্রদের মধ্যে থেকে আসছেন তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ, সরাসরি দুর্নীতির অভিযোগ আসছে। আপনার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আসছে সেটা আমি আপনার পরে বলতেছি। আপনার বিরুদ্ধে পরিবার, আপনার ভাই ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। তাহলে আপনারা কি উপদেষ্টারা কি মানে সরকারের মধ্যে 2 ভাগ হয়েছে?